শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর করতে জটিলতা অনেক, তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী ব্যাপার, এটা তাদেরকে এখানে আটকানোর চেষ্টা করছে, লাঠিচার্জ শুরু করেছে, জল কামাটি মারা হচ্ছে এবং একদিকে শেখ হাসিনার মিথ্যা মামলার রায় বাতিল করার জন্য এবার মাঠে নেমেছেন আওয়ামী লীগের আইনজীবীরা। সেই সাথে বাংলাদেশের শিক্ষার্থীরা এবার দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে মাঠে নেমেছেন ছাত্ররা, যা ভিডিওটিতে দেখাই যাচ্ছে। ধীরে ধীরে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছেন যে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে পরিকল্পিতভাবেই মাস্টার ডিজাইন করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যে দেশের গর্ব হলো আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি, এই সেনাবাহিনী, সেই দেশের সেনাপ্রধানকে নিয়ে মানুষের যে ভালোবাসা ছিল সেটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। চলেন তার বাস্তব একটি প্রমাণ আপনাদের মাঝে উপস্থাপনা করা যাক। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ, সেনাবাহিনীর প্রতি আক্রমণ কারা করছে, কেন করছে উনি বুঝতেই পাচ্ছেন না। সারা দেশে কি বিশৃঙ্খল অবস্থা আছে উনি বুঝতেই পাচ্ছেন না। উনি যত কথা এই পর্যন্ত বলেছেন একটা কথাও ঠিক হয়নি, এটা উনি বুঝতেছেন না। উনি এই যে 21শে নভেম্বর তাকে একটা র্যাঙ্ক পড়ানো হলো, এটা অনেক আগে পাওয়ার কথা, কর্নেল হলে সেটা পাওয়ার কথা, কিন্তু উনি পেয়েছেন এখন। উনি কেন এখন পেয়েছেন, তাকে এটা সম্মানিত করা হয়েছে অসম্মানিত করা হয়েছে তিনি বুঝতেই পাচ্ছেন না। তারপর সারা দেশে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, গোপালগঞ্জে সেনাবাহিনী যে ভূমিকা রাখছে, দেশের মানুষ যে ফসে উঠছে, সেনাবাহিনীকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ওনারা কিছুই করতে পারছেন না। ওনাকেই তো সবাই দোষারোপ করছে। সেনাবাহিনীর সদস্যদের কাজকে কারাগারে নেওয়া হচ্ছে, জেল হাজতে রাখা হচ্ছে। কি কারণে রাখা হচ্ছে? সেনাবাহিনীদেরকে সেনাআইনি বিচার করতে, ঠিক আছে। সারা দেশে যে ন্যাক্কারজনক ঘটনা, দেশ যে এখন ধ্বংসের প্রান্তে, উনি কি করেছেন? উনি দায়িত্ব নিয়েছেন, উনি এই দায়িত্ব পালন করেছেন। সারা দেশ যে তছনছ হয়ে গেছে, উনি সেটা বুঝেনও না। ওনার সমালোচনা করবে না মানুষ? উনি কি দায়িত্বটা পালন করছেন দেশের? উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছেন, ঠিক আছে। 32-এর সামনে 17 নভেম্বর যা ঘটেছে, তাতে তো সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা পালন করা উচিত। সেনাবাহিনীকে চোখের সামনে তুচ্ছ তাচ্ছিল্য, লাথি, উষ্টা, চট, থাপ্পড়, আমরা বেতন দিই, আমরা টাকা দিই, তোরা আমাদের কথা শুনবি। তো সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করেছে? ওনার সেনাবাহিনী সর্বোচ্চ ব্যক্তি যেহেতু তিনি আদেশ নির্দেশ দেবেন, উনি বুঝতে পারছেন না ওনার ভুল কোথায়। শুধু তাই নয়, এই দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছে, সেখানেও প্রকাশ্যে জালিয়াতি করা হয়েছে বলে আওয়ামী লীগ জানিয়েছেন। শেখ হাসিনা যদি ফাঁসির আসামি হয়, তাহলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনজীবীকে কেন সেখানে ঢুকতে দেওয়া হয়নি? আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, তাহলে এখানে আইনকে বিভক্ত করা হচ্ছে কেন? এটি একটি বড় প্রশ্ন। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে শেখ হাসিনার আইনজীবী তো ছিল মাননীয় আদালতে। আপনি ভুল শুনেছেন এবং ভুল জিনিস দেখেছেন গণমাধ্যমে। কেননা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি তার নিজের মুখে কি বলেছেন, চলেন তাই একটু শুনে আসা যাক। তারা একজন জাজ বসিয়েছে যে কোনোদিন কোনো বেঞ্চে বসে নাই, তিনি আমার মার বিরুদ্ধে বাজে কথা বলেছেন। এই আদালতে আমার মাকে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয় নাই, আমাদের আইনজীবীকে আদালতে ঢুকতে পর্যন্ত দেয় নাই। তারা নিজেদের একজন আইনজীবীকে দিয়েই আমার মার পক্ষে দাঁড়িয়ে দিয়েছে। তো এটা সম্পূর্ণ একটা সাজানো বিচার। এটা কি রেজাল্ট হবে এটা আগে থেকেই সবাই জানতো। তাহলে এই আইনজীবী OZI খান পান্না, এই আইনজীবী বউকে কারা নিয়োগ দিয়েছে? এমন প্রশ্ন আপনাদের মনে আসতে পারে। সূত্র ধরে যতটুকু জানা গিয়েছে, এই দুই আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। কেননা এই আইনজীবীদের নিয়োগ দিয়ে তারা যেন বলতে পারে শেখ হাসিনার পক্ষে আইনজীবী ছিল, কিন্তু তারা শেখ হাসিনার আইনজীবী হয়েও হেরে গিয়েছে। এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শেখ হাসিনার নিশ্চিত মৃত্যুদণ্ডের রায় যেন দেখানো হয় জনগণের মাঝে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষে কিন্তু সেটাই হয়েছে। কেননা সেটা তো আগে থেকেই পরিকল্পিতভাবেই ডিজাইন করা হয়েছে, এমন দাবি তুলেছেন আওয়ামী লীগ। এই দেশের ভিতরে যে রাজনৈতিকভাবে কে যে কাকে বিক্রি করছে, কে
কে যে কার বাসা দখল করে বসে আছে সেটা বোঝা আসলেই মুশকিল। তাই তো শেখ হাসিনার রায়ের দিনে দেশের বিভিন্ন পর্যটক এলাকা যেমন সেন্ট মার্টিন, বান্দরবন থেকে শুরু করে বিভিন্ন বন্দর বাইরের দেশে 30 বছরের জন্য চুক্তিতে দেওয়া হয়েছে বলে সূত্র ধরে জানা গিয়েছে, যা এখনো জানে না এই দেশের সাধারণ জনগণ। চলেন এমন কিছু তথ্য এই আইনজীবীর মুখে শুনে আসা যাক। আজকে এই বন্দরকে নিয়ে বহু ধরনের ছিলিমিনি অতীতেও হয়েছে। অনেক গণতান্ত্রিক সরকারের সময় আমরা দেখেছি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এই চট্টগ্রাম বন্দরকে দীর্ঘমেয়াদী 100 বছরেরও বেশি সময় ধরে লিজ দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। গত 1.5 বছর ঐক্যমত কমিশনের নামে আমাদেরকে ঘুম পাড়ায় রাখছিল। তারা সমস্ত রাজনৈতিক দল দিনের পর দিন, মাসের পর মাস গিয়ে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি। ঐক্যমতের মধ্যে রাজনৈতিক দলগুলো আমরা কাছাকাছি এসেছি, খুবই ভালো, এটা একটা ভালো পরিবেশ ছিল। কিন্তু আমাদেরকে ওখানে ব্যস্ত রেখে ভিতরে এইসব কর্মকাণ্ড করছেন, আর আপনি কারণে অকারণে বিদেশ সফর যাচ্ছেন, আর আয়সা বলছেন যে বিরাট বিরাট পুঁজি আসতেছে। তো জাপান থেকে কোনো পুঁজি পেয়েছেন এর মধ্যে? কিন্তু আয়সা গালবরা বুলি করলেন, এইখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, লন্ডনে গিয়ে বললেন যে ওখানে বিভিন্ন ধরনের ডিল করবেন, পরে দেখা গেল যে না, ওটা একটা ব্যক্তিগত সফর ছিল। আরে ভাই, গত 17 বছর তো এগুলো আমরা দেখেছি। দুর্যোগের মধ্যেই আমরা আছি, দেশে সারাক্ষণে কখন কি হয়। এর মধ্যে ইউনূস সাহেব এক একটা দুর্যোগ এক এক সময় লাগিয়ে দিচ্ছে আমাদের উপর। এত কিছু শোনার পর আপনি কি মনে করেন এই শেখ হাসিনা আসলেই খারাপ ছিল, নাকি তাকে এই দেশের মানুষের সামনে এই ছাত্র জনতারা মিলে খারাপ বানিয়েছে? সেই সাথে এই সেনাপ্রধানকে খারাপভাবে মানুষের সামনে লেলিয়ে দিয়ে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে কিনা এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সেই সাথে ধীরে ধীরে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির গুমর ফাঁস করছেন এই সাবেক এনসিপির নেত্রী নীলা ইসরাফিল। আপনি আগে ছিলেন বেড়ার ঘরে, এখন আপনি গুলশানে আলিশান বাসায় থাকেন, গাড়িতে চড়েন। আপনার গাড়ি আগে কোথায় ছিল? আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে আই অ্যাম গো মানে একজন শিক্ষক, টিচার, যিনি প্রতি মাসে 70,000-80,000 টাকা আয় করে, শিক্ষকতা করে, তিনি এভাবে ইংরেজিতে উত্তর দিচ্ছেন। ইসরাফিল বলেন, আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ যে মানুষটা একসময় বেড়ার ঘরে থাকতো সে হঠাৎ করে এত টাকার পাহাড়ের মালিক হলো কিভাবে? আপনি এখন জনগণের টাকায় গুলশানের আলিশান বাড়িতে থাকেন, বিলাসবহুল গাড়ি আর অগণিত সম্পত্তির মালিকারা। এসবের হিসাব কোথা থেকে এলো? এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে। এই বাংলাদেশের মাটিতে অনেক ছাত্র, অনেক কলেজের শিক্ষার্থীরা রয়েছে, আমরা সবাইকে খারাপ বলছি না। যারা এই দেশকে ভালোবাসে তারা কিভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করে এই দেশকে স্বাধীন দেশ বলে? এটি হলো আওয়ামী লীগের বড় প্রশ্ন। ভিডিওটিতে যথাযথভাবে অনেক আলোচনার সমালোচনা করা হয়েছে বিশেষ কিছু পয়েন্ট নিয়ে। আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা কিন্তু নিত্য নতুন পয়েন্ট নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। এই দেশ আপনার, আমার, সবার। এই দেশের সাধারণ জনগণকে নিয়ে ছেলে খেলা শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার, এমন দাবি তুলেছেন দেশের সাধারণ কিছু জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের চেয়ারম্যান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। যে আমার হাঁটুর বয়স, তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে। আমি হতে পারি আমি ভালো না, কিন্তু আমি ভালোর কথা বলেছি। একদিন ক্ষমতা যাইবো, আরেকদিন আইবো। তা আপনি যদি আমার মারেন, তা আমারও তো আপনার মারতে হইব। তাই এইটাই ভাই, মনে করি ক্ষমতা সবসময় এক থাকে না, ক্ষমতা অবশ্যই আসবো ভাই। ভাই মারবো, পিড়াইবো, এইটাই তো ভাই, মাইরে তো লাইতে পারবো না ভাই, বুঝছেন? আপনি মনে করি কি ভাই, আওয়ামী লীগ সরকার থাকতে আমি অনেক ভালো আছিলাম ভাই আগেই।